পরদিন ক্যাম্পাসে গিয়ে স্মৃতির মুখোমুখি হয় প্রত্যয়। মাত্র 2 দিনের ব্যবধানেই মেয়েটা আকাশ পাতাল বদলে গেছে। গত সপ্তাহে প্রত্যয়ের সঙ্গে কলেজ স্কোয়ারে বসে ঘর সাজানোর গল্প করা স্মৃতি আজ প্রত্যয়কে চিনতেই পারল না। একটা অপরিচিত হাসি হেসে মাথা দুলিয়ে নিজের পথে এগিয়ে গেল। বোকার মতো একবার নীলের দিকে তাকালো প্রত্যয়। নীল বলল, ইকোনমিক্সের বৈশাখের সঙ্গে কালকে কফি হাউস গিয়েছিল স্মৃতি। প্রত্যয় জিজ্ঞেস করল, তোকে কে বলল? নীল বলল, আমি পড়িয়ে ফিরছিলাম তখন দেখলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রত্যয় বলল, ভার্সিটি আর ভালো লাগছে না ভাই। সঞ্জয় আর অখিলকে ক্যান্টিনেই পাওয়া গেল। ওদের দিকে তাকিয়ে হাসি মুখে সঞ্জয় বলল, 1000 খানেক ম্যানেজ হয়ে গেছে ভাই, অখিলকে এক ভাই ধার দিয়েছে। নীল বলল, আমার কাছে 1000 দেখ তো হবেই। সঞ্জয় বলল, তাহলে তো হয়ে গেল 3 আর 2, হ্যাঁ 5.5। আমি দেখি আমি 1002 মতো জোগাড় করে ফেলবো, ব্যাস। প্রত্যয় হেসে বলল, এ তো পুরো ভারত ঘুরে নেওয়ার টাকা এসে গেছে, চ কালকে বেরিয়ে পড়ি তাহলে নাকি। সারাদিন ভার্সিটিতে কাটিয়ে সন্ধ্যের দিকে নীল আর অখিল গেল বাগবাজারে ঘাটশিলার জন্য স্টাফ তুলতে। পথে যেতে যেতে নীল বলল, ভাই ঘাটশিলা গিয়ে আর যেখানেই যাই, হ্যাঁ পলাশডিহিতে কিন্তু যাব না। অখিল হাসল। আমি আর সঞ্জয় তো ভাবছিলাম যে প্রতুলদা যে হোটেলের কথা বলছে ওই হোটেলটাতে গিয়ে থাকবো। নীল বলল, কেন ঝাড়ের বাঁশ নিজের বাড়িতে ডাকছিস বলতো তোরা? অখিল বলল, আদেও কোনো বাঁশ ঝাড় আছে কি না সেটা তো আগে জানা দরকার নাকি। পরদিন ভোরে হাওড়া থেকে বারবিল জনশতাব্দীতে চাপলো 4 বন্ধু। 6:15 এই ট্রেন 9টার দিকে ঘাটশিলা পৌঁছে যায়। মাঝে কেবল একটা স্টপেজ, খড়গপুর। 12 মিনিট লেট করে 9:10 ঘাটশিলা ঢুকলো জনশতাব্দী। মালভূমির সূর্য এর মধ্যেই নিজের উত্তাপ ছড়ানো শুরু করে দিয়েছে। ঘাটশিলা স্টেশনটা বেশ ছিমছাম। 3টে প্ল্যাটফর্ম, লোকজন তেমন একটা নেই। ওরা ছাড়া আর গোটা 30 লোক নামলো ট্রেন থেকে। 2টো ফ্যামিলি, 3টে ইয়াং মেয়ে আর কিছু আজওয়ান ছোকরা। ট্রেন বেরিয়ে যাওয়ার 3 মিনিটের মধ্যেই প্ল্যাটফর্ম ফাঁকা। ডান দিকে দূরে আবছা একটা পাহাড় দেখা যাচ্ছে। সঞ্জয় বলল, ওই দিকটাতেই ধারাগিরি ফলস, কাল যাবো। হ্যাঁ। অখিল বলল, আপাতত চল কিছু খাওয়া যাক, তারপর আবার হোটেল খোঁজার হ্যাপা আছে। স্টেশন থেকে বেরিয়ে সামনেই পুরি, সবজি, ডাল, পরোটার দোকান। একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে তারপর চা সিগারেট খেয়ে যখন ওরা রাস্তায় নামলো ততক্ষণে ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। গরমও বাড়ছে ততই। বেশ কিছুক্ষণ স্টেশনের আশেপাশের হোটেলগুলো খুঁজেও মন, বাজেট আর রুম 3টের মিল কিছুতেই ঘটাতে পারল না ওরা। যে 1-2টো হোটেল পছন্দ হয় সেগুলো রেন্ট 1000-এর ওপরে, কোনোটা আবার ভরা বাজারের মধ্যে। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল। এক দোকানদার বলল, বুরুডি লেকের ওদিকে একটা রিসর্ট আছে, ওগুলোর ভাড়া কিন্তু এগুলো থেকে বেশি। শেষে প্রায় আশাহত হয়ে বাজারেরই হোটেল ভাড়া করতে গিয়ে সঞ্জয় বলল, আরে পলাশডিহি গেলে কেমন হয়? ওই হোটেলটা ওখানে পাওয়া যাবে আশা করি। সত্যিই তো, পলাশডিহির কথা তো ওরা সবাই ভুলেই গিয়েছিল। অখিল উৎসাহিত গলায় বলল, হ্যাঁ আরে ভুলেই গিয়েছিলাম তো পলাশডিহির কথা, ওখানেই চল। বাকি 3 জন উৎসাহ দেখালেও নীল একটু মিইয়ে গেল। প্রত্যয় ওকে ভরসা দিয়ে বলল, ভয় পাস না নীল, দেখ ভাই যে ভূত বাঁশি বাজায় সে আর যাই হোক মানুষকে ভয় দেখাতে আসবে না। একবার ঢোক গিলে নিয়ে নীল বলল, যদি দেখিয়ে ফেলে? প্রত্যয় বলল, তাহলে একটা জয়েন্ট রোল করে ধরিয়ে নিস না হয়। বাজার পেরিয়ে এসে একটা চায়ের দোকানে ঢুকে সঞ্জয় জিজ্ঞেস করলো, দাদা পলাশডিহি কি করে যাব? দোকানদার বলল, এখান থেকে টোটো বা ভ্যান ধরে নিন, পলাশডিহিতে কোথায় যাবেন? সঞ্জয় বলল, তা জানি না, ওখানে কোনো হোটেল আছে? দোকানদার একটু ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ হোটেল একটা রয়েছে শিব মন্দিরের পাশে। সঞ্জয় বলল, হ্যাঁ ওই হোটেলটাতেই যাব।
দোকানদার বলল, ঠিক আছে, রাস্তার উপরে গিয়ে দেখুন দুটো টোটো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে বলবেন যে শ্মশান শিবের মন্দির যাব বলে উঠে পড়ুন। যেখানে নামিয়ে দিবে সেখান থেকে ডানে মিনিট 5 হাঁটলেই হোটেল পেয়ে যাবেন। সুবর্ণরেখার একদম কাছেই, বেশ নিরিবিলি হোটেল ওটা। দোকানদারের কথা মতো 4 বন্ধু টোটোতে উঠে পড়ল। মূল রাস্তা পেরিয়ে একটা গলিপথে ঢুকতে সিগারেট জ্বালালো প্রত্যয়। টোটোওয়ালা জিজ্ঞেস করলো, আগে দাদাদের দেশি মদ লাগবে নাকি? অখিল বলল, হ্যাঁ তা লাগতে পারে। টোটোওয়ালা বলল, আচ্ছা তাহলে দাদারা আমার নাম্বারটা নিয়ে নিন, 1 নম্বর জিনিস এনে দেবো। মিনিট 15 পর টোটো একটা গাছের নিচে এসে থামল। চারপাশে ঘাড় ঘুরিয়ে প্রত্যয় দেখল আশেপাশে জনমানুষের কোনো চিহ্ন অবধি নেই। শেষ বাড়িটাও ওরা পেরিয়ে এসেছে প্রায় আধ কিলোমিটার আগে। ভাড়া মিটিয়ে টোটোওয়ালার কাছ থেকে আরো একবার হোটেলের ডিরেকশন জেনে নিয়ে একটা সরু পায়ে হাঁটা পথে ওরা চলতে শুরু করলো। পথের 2 পাশে সার সার তাল খেজুর গাছ। তাল গাছ দেখিয়ে নীল বলল, এই তো, এই দেখ ভাই তারির স্বর্গরাজ্য। হ্যাঁ, ভূতের গুলি মার ভাই, এটাই স্বর্গ। সঞ্জয় বলল, হ্যাঁ ভাই তা মন্দ বলিস না। আশেপাশে কোথা থেকে যেন অপ্সরাদের কণ্ঠস্বর ভেসে আসছে, শুনতে পাচ্ছিস? সঞ্জয় বলাতে বাকি 3 জনের খেয়াল হলো সামনে গিয়ে রাস্তা বাঁয়ে মেকে গেছে। ওই বাঁকের ওপাশ থেকে খিলখিল হাসি আর অস্পষ্ট কথার আওয়াজ আসছে। একাধিক মেয়ের কণ্ঠস্বর। হাঁটার গতি হালকা হয়ে এলো 3 বন্ধুর। মুহূর্তের আনন্দ ভুলে গিয়ে একটু থতমতো গলায় নীল বলল, ভাই দিনে দুপুরে পেতনির খপ্পরে পড়বো না তো? 4 জনের মধ্যে প্রত্যয় সবার আগে ছিল। ঘাড় ঘুরিয়ে ও নীলকে বলল, বাংলাদেশের পেতনিরা কি ইংরেজিতে খিস্তি দেয়? একটু অবাক হয়ে নীল বলল, কেন বলতো? মুচকি হেসে প্রত্যয় বলল, অপ্সরাগণ ইংরেজিতে বাক্যালাপ করিতেছেন। অখিল বলল, আমি কেমন অন্য গন্ধ পাচ্ছি ভাই লোক। এরা ওই 3টে মেয়ে নয় তো যাদেরকে স্টেশনে দেখেছিলাম? ওফ, যা ভাবছি তা যদি হয় তাহলে ঘাটশিলা ভ্রমণ তো পুরো জমে ক্ষীর ভাই। নিঃসঙ্গ সুবর্ণরেখা, আমরা 4 জন আর ওরা। এই হ্যাঁ রে নীল, এনাফ স্টাফ আছে তো ভাই। অখিলের কথায় নীল আবার ভরসা ফিরে পেয়েছে। বুকে একটা চাপড় মেরে সে বলল, সুবর্ণরেখার জলের ওপর ধোঁয়ার স্তর ফেলে দিতে পারবো যা এনেছি তা দিয়ে। মোড় ঘুরতেই অখিলের কথাটাই সত্য প্রমাণিত হলো। স্টেশনের সেই 3 জন মেয়েই। সামনে সুবর্ণরেখা নদী, ডান হাতে দুর্গের মতো দাঁড়িয়ে আছে একটি 3 তলা বাড়ি, আর সেই বাড়ির সামনের খোলা উঠোনে চেয়ারে বসে গল্প করছে 3টি মেয়ে যাদেরকে স্টেশনে দেখেছিল ওরা। অখিল বলল, হে ভগবান, এবারের মতো তোমাকে বিশ্বাস করছি, এই হোটেলে যেন ঠিকঠাক রুম পেয়ে যায় ভগবান। সঞ্জয় হেসে বলল, পেয়ে যাবি ভাই, লোকজন তো তেমন দেখছি না, মনে হচ্ছে আশা আছে। ওরাও যেমন মেয়েদের দেখে একটু উৎফুল্ল হয়ে উঠেছে। মেয়েগুলোও যে খানিক উৎসাহ পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কথার ফাঁকে ফাঁকে আর চোখে 4 জনকে বেশ কয়েকবার দেখে নিয়েছে ওরা। ওই তাকানো অবশ্য এরা এখনো ধরতে পারেনি। এমনকি এরা বোঝেও নি যে মাপামাপি কেবল একদিক থেকে হচ্ছে না, বরং দুদিক থেকেই সেটা চলছে।